তাহলে বোরস থিওরিতে আমরা এই নতুনত্বটা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাদারফোর্ডের থিওরিতে আমরা কোয়ান্টাম মেকানিক্সের কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাইনি, বোরস থিওরিতে আমরা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি, এবং এই কারণেই এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজড হচ্ছে, এনার্জি লেভেলগুলো পরপর ধাপে ধাপে ইনক্রিজ করছে, এবং ইলেকট্রনগুলো ওই এনার্জি লেভেলেই রয়েছে, একটা ফিক্স রেডিয়াস হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে, এবং এই মডিফিকেশনগুলোই তোমরা বোরস থিওরিতে দেখতে পাচ্ছ। টোটাল কারণটাই যদি বলা হয় তো সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করার জন্য। এবার আলোচনা করে নিই রেডিয়াস অফ বোরস অরবিট। আমরা অনেকবারই এই ব্যাপারটা বলছি যে রাদারফোর্ড মডেল থেকে বোরস মডেলে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা, যে রেডিয়াসের ব্যাপারটা, অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে বোরস মডেলের রেডিয়াস ফিক্স করা হয়েছে, তো সেক্ষেত্রে রেডিয়াস যে ফিক্স করা হয়েছে সেটা আসছে আমাদের ফার্স্ট পস্টুলেট, যেটা সেখানে mvr ইকুয়ালস টু nh/2π এই ফর্মুলা থেকে। এই mvr ইকুয়ালস টু nh/2π ফর্মুলা থেকে আমরা রেডিয়াসের যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং এই স্ক্রিনে যে ফর্মুলাটা লেখা রয়েছে nth অরবিটের রেডিয়াস, অর্থাৎ nতম অরবিটের যে রেডিয়াসটা হচ্ছে দ্যাট ইজ n²h²/4π² এইটা হচ্ছে আমাদের রেডিয়াসের ফর্মুলা। এখানে n বলতে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছি, h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এছাড়া আমাদের 4π কনস্ট্যান্ট আছে, m হচ্ছে ইলেকট্রনের মাস, z বলতে আমরা বোঝাচ্ছি যে নিউক্লিয়াসের চার্জটা, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন নাম্বারটা, নিউক্লিয়াসে যত বেশি প্রোটন হবে তত বেশি z এর ভ্যালু হবে, আর ই বলতে ইলেকট্রনের চার্জ বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, তো এক্ষেত্রে হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস হোক বা লিথিয়াম 2+ যে কোনো এক্সাম্পলেই আমরা জেডের ভ্যালুগুলো জানি। হাইড্রোজেনের ক্ষেত্রে Z1, হিলিয়াম প্লাসে Z2, লিথিয়াম 2+এ জেডের ভ্যালু 3। তো এই হচ্ছে জেড। তো এখানে আমরা যে কনস্ট্যান্টগুলো রয়েছে, অর্থাৎ এইচ রয়েছে, ইলেকট্রনের মাস এম রয়েছে, ইলেকট্রনের চার্জ ই রয়েছে, এই প্রত্যেকটা কনস্ট্যান্টকে আমরা বসিয়ে আমরা রেডিয়াসের ভ্যালু বার করতে পারি 0.529 ইন্টু n²/z অ্যাংস্ট্রম। তো এই যে ফর্মুলাটা মানে নাম্বার 2 দিয়ে যে ফর্মুলা লেখা রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ফর্মুলাতে আমরা যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ z এর ভ্যালু যদি 1 হয়, এবং হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের যদি আমরা ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করি, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের 0.529 অ্যাংস্ট্রম, অর্থাৎ যেটা লেখা আছে লাইনটা দেখো, ফার্স্ট বোর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। তো ফার্স্ট বোর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটমটা আমরা পেয়ে যাচ্ছি ফর্মুলা থেকে। আর যদি আমরা এখানে 0.529টাকে একটা কনস্ট্যান্ট ধরি, তো এখানে এটাও লেখা যেতে পারে যে nth অরবিটের রেডিয়াস প্রপোর্শনাল টু n²/z। তো n²/z দিয়ে আমরা রেডিয়াসকে এক্সপ্রেস করতে পারি। এবার এই ফর্মুলার ইম্পর্টেন্স কী দাঁড়ালো, রেডিয়াসটা তাহলে আমরা বলতে পারি প্রপোর্শনাল টু n²। যত বেশি হবে, যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়তে থাকবে তত রেডিয়াস বেশি হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট 3 রেডিয়াস যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্যালকুলেট করি তাদের রেশিওটা, তো রেশিও হয়ে যাচ্ছে 1²:2²:3², অর্থাৎ r প্রপোর্শনাল টু n²। তো দেয়ারফোর R1, R2 আর R3 যে রেশিওটা আসছে 1:4:9। তো এইভাবে করে আমরা বিভিন্ন যে রেডিয়াসগুলো তাদের রেশিও পেতে পারি। এছাড়া আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে ফার্স্ট বোর রেডিয়াস যদি দুটো আলাদা আলাদা কেসে কনসিডার করা হয়, সাপোজ হাইড্রোজেন আর হিলিয়াম প্লাস, তো হাইড্রোজেনের ফার্স্ট বোর রেডিয়াস আর হিলিয়াম প্লাসের ফার্স্ট বোর রেডিয়াস কম্পেয়ার করছি, তো সেই রেশিওটা কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে যা রেডিয়াস হবে হিলিয়াম প্লাসের রেডিয়াস কিন্তু কম হবে, কারণ নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে ইলেকট্রনটাকে বাইরে থেকে টানবে, এবং তার জন্য নিউক্লিয়াসের চার্জের ইনক্রিজ করার কারণে রেডিয়াস ছোট হবে। তো ওই কারণে আর প্রপোর্শনাল টু 1/z, তার মানে নিউক্লিয়াসের চার্জ যত বেশি হচ্ছে তত রেডিয়াসও আমরা দেখছি ন্যাচারালি কম হচ্ছে। তো হাইড্রোজেন আর হিলিয়াম প্লাসের যে রেশিওটা আসছে রেডিয়াসে, দ্যাট ইজ 2:1। ওকে, জেড এর সাথে ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে রেডিয়াস। এবার ডিসকাস করব ভেলোসিটি নিয়ে। তো এখানে ভেলোসিটি অফ
বোরস অরবিট যদি আমরা ডিসকাস করি তো দেখতে পাচ্ছি ভেলোসিটির ফর্মুলা। ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিটে যদি ভেলোসিটি v1 আর v2 হয়, তো এখানে nth অরবিটে ভেলোসিটি এক্সপ্রেশন রয়েছে 2πz²/nh। তো এখানে ঠিক আগের ফর্মুলার মতো z মানে নিউক্লিয়াসের চার্জ বোঝাচ্ছে, n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, h প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর e বোঝাচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এখান থেকে কনস্ট্যান্টগুলো বাদ দিয়ে আমরা যেটা ফর্মুলা পেতে পারি, ভেলোসিটি n এর উপর কীভাবে ডিপেন্ড করবে এবং ভেলোসিটি চার্জের উপর কীভাবে ডিপেন্ড করবে। প্রথম ফর্মুলায় ভেলোসিটি n এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত n বেশি হবে, যত নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সে যেতে থাকবে, তত ভেলোসিটি কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? তো v1 v2 v3 যদি এখানে রেশিও করি 1:1/2:1/3, অর্থাৎ n যত ইনক্রিজ করছে তত ভেলোসিটি কমছে। সবচেয়ে বেশি ভেলোসিটি আমরা পাবো ফার্স্ট বোর রেডিয়াসে, যত আমরা দূরে যেতে থাকবো নিউক্লিয়াস থেকে ভেলোসিটি কমতে থাকবে। আরেকটা ফর্মুলা হচ্ছে যদি নিউক্লিয়াসের চার্জ ইনক্রিজ করে তাহলে ভেলোসিটি কী হবে। নিউক্লিয়াসের যদি চার্জ ইনক্রিজ করে, মনে রাখবে ভেলোসিটি ন্যাচারালি বেড়ে যাবে, প্রপোর্শনাল রিলেশন। অর্থাৎ হাইড্রোজেন আর হিলিয়াম প্লাসে যদি ফার্স্ট বোর অরবিটে ভেলোসিটি কম্পেয়ার করা হয়, দেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখব ভেলোসিটি কম হবে। হিলিয়াম প্লাসে যেহেতু নিউক্লিয়াসের চার্জ বেশি আছে, তাই হিলিয়াম প্লাসে ভেলোসিটি বেশি হবে। নেক্সট চলে আসি আমরা বোরস মডেলে এনার্জি ভ্যালুতে। তো এনার্জি সম্পর্কে কি বলছে, এনার্জি সম্পর্কে কি আইডিয়া পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নেব। তো এখানে আমরা যেটা ফলো করছি যে এনার্জি অফ দ্য ইলেকট্রন, সেটা বোরস থিওরি ইউজ করে ক্যালকুলেট করা যাচ্ছে। তার ফর্মুলা দেওয়া রয়েছে En, মানে nth অরবিটের এনার্জি, দ্যাট ইজ -2π² me⁴z², আর নিচে n²h², বেশ বড় ফর্মুলা। তো এই ফর্মুলাটায় আমরা কনস্ট্যান্ট পাচ্ছি ইলেকট্রনের মাস m, ইলেকট্রনের চার্জ e, এছাড়া প্লাঙ্কস কনস্ট্যান্ট আছে h। তাহলে ভ্যারিয়েবলের মধ্যে রইল z² n²টা, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ ভ্যারি করতে পারে অথবা n², যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, চেঞ্জ হতে পারে। তো কনস্ট্যান্টগুলোর ভ্যালু পুট করে দিয়ে আমরা এনার্জি এক্সপ্রেশন পেলাম ইলেকট্রন ভোল্ট ইউনিটে। মনে রাখতে হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা এক্সপ্রেশনটা যেটা পেয়েছি -13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের nth অরবিট, যে কোনো একটা অরবিটে যে এনার্জি ইলেকট্রনের, সেই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ভোল্ট ইউনিটে, মনে রাখতে হবে। এবার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, যে জেড এর ভ্যালু বসে যাবে 1, জেডটাকে আমরা 1 পুট করে দিলাম। এবার জেডের জায়গায় যদি 1 পুট হয়, তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে -13.6/n² ইলেকট্রন ভোল্ট। এবার এন এর ভ্যালু পুট করছি আমরা, এন এর ভ্যালু 1 2 3 4 5 এভাবে করে পুট করতে থাকো। পুট করতে থাকলে তোমরা যে ভ্যালুগুলো পেয়ে যাবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি, E1 E2 E3 E4 E5, কন্টিনিউয়াসলি ভ্যালুটা খেয়াল করে দেখেছো, ভ্যালুটা কিন্তু কমছে, কিন্তু সামনে একটা মাইনাস সাইন আছে। তো ভ্যালু কমছে, সামনে মাইনাস সাইন আছে, তার মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, কমছে নয়, ভ্যালুটা অ্যাকচুয়ালি বাড়ছে। তার মানে E1 এর থেকে E2 ভ্যালু বড়, E2 থেকে E3 ভ্যালু বড়, তাই না? তো যত আমরা দেখছি ভ্যালুটা কমছে, অ্যাকচুয়ালি ভ্যালু কিন্তু বাড়ছে, কারণ সামনে মাইনাস সাইনটা আছে। এবং গ্যাপগুলো খেয়াল করো, E1 E2-র মধ্যে গ্যাপ সবচেয়ে বেশি, E2 E3-র গ্যাপ কিন্তু কমবে, E3 E4-এর গ্যাপ কমবে, কন্টিনিউয়াসলি গ্যাপ কমতে কমতে যাবে, এবং ইনফিনিটি তখন এনার্জি হয়ে যাবে 0, অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্সে যদি কোনো ইলেকট্রন থাকে, দেন তার এনার্জি মাস্ট বি 0, কারণ সেটার কোয়ান্টাম লেভেলে নেই, তখন সে ক্লাসিক্যাল লেভেলে চলে গেছে। তাই এনার্জি তখন হয়ে যাবে কন্টিনিউয়াস, অর্থাৎ 0 হয়ে যেতে পারে। তো এইভাবে করে আমরা হাইড্রোজেনের এনার্জি লেভেলসগুলোকে পয়েন্ট আউট করেছি এই স্ক্রিনে। এবং খেয়াল করো, এন যত ইনক্রিজ করবে এনার্জিও তত ইনক্রিজ করবে, এনের ভ্যালু যত বেশি হবে
এনার্জি তত বেশি হবে। এনটা নিচে আছে, ঠিক আছে, এনটা নিচে আছে, বাট এটার মানে এটা নয় যে এন ইনক্রিজ করছে মানে এনার্জি ডিক্রিজ করবে, তা নয়, দুটোই ইনক্রিজ করবে। তো লেখা আছে এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন এন ভ্যালু। তো আমরা দেখতে পাচ্ছি বোরের যে এনার্জি লেভেলগুলোর কনসেপ্টটা, বিভিন্ন এনার্জি লেভেলগুলোকে আমরা একটা জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করছি। জেড আর এন এর টার্মটা বসালেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের জেনারেল এনার্জি ভ্যালু কত হবে, এক একটা এনার্জি লেভেলের কত ভ্যালু আছে পেয়ে যাচ্ছি। আর এন যত ইনক্রিজ করছে তত এনার্জির ভ্যালুটা কমলেও মাইনাস সাইন যেহেতু সামনে আছে, তো টোটাল এনার্জি ইনক্রিজ করছে। করতে করতে ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে, জিরো। তার মানে একটা ইলেকট্রন যেটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে তার এনার্জি জিরো। সে যখন নিউক্লিয়াসের কাছে আসছে, আস্তে আস্তে করে নিউক্লিয়াসের কাছে পৌঁছচ্ছে, তখন তার এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাকশনের জন্য সামনে চলে আসছে, তার এনার্জি হচ্ছে নেগেটিভ, কারণ সেটা নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে। যেদিকে ফোর্স সেদিকেই পার্টিকেল চলে আসছে, তাহলে সেটা নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। ওকে, তো এনার্জি ন্যাচারালি কী হচ্ছে, এখানে নেগেটিভ শো করছে। ম্যাক্সিমাম এনার্জি কত, জিরো। ওকে, তো এইভাবে করে এনার্জি লেভেলগুলো আমরা ডিফাইন করছি, এগুলোকে বলছি আমরা বোরস এনার্জি লেভেল। আরেকটা কথা, এনার্জি গ্যাপগুলো মনে রাখবে কন্টিনিউয়াসলি ছোট হতে থাকে। E1 E2-র গ্যাপ যা হবে, E2 E3-র গ্যাপ কিন্তু আরও কম, E3 E4-এর গ্যাপ আরও কম, গ্যাপটা কমতে কমতে যাবে। তাহলে বোরস থিওরি অনুযায়ী আমরা যে এনার্জি লেভেলের কনসেপ্টটা পেলাম, এটা হচ্ছে একটা কোয়ান্টাম এনার্জি লেভেল। এখানে আমরা যে ফর্মুলাটা দেখছি এনার্জির, En ইকুয়ালস টু -13.6/n² ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এক একটা লেভেলের যে এনার্জিটা হবে সেটা এই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এনের ভ্যালুগুলো বসাও, এনের ভ্যালু 1 বা 2 বা 3 বা 4 বা 5, যখনই বসাবে এনার্জির ভ্যালু পেতে থাকবে। এবং ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি যদি আমরা এই লেভেলগুলোকে সাজিয়ে ফেলি, তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফ অনুযায়ী আমাদের এনার্জি লেভেলসগুলো পরপর পাওয়া যাবে। এই এনার্জি লেভেলসগুলোকে আমরা বলছি ডিসক্রিট এনার্জি লেভেলস, অর্থাৎ বিচ্ছিন্ন এনার্জি লেভেল, ঠিক আছে, কন্টিনিউয়াস নয়। তো এই ডিসক্রিট এনার্জি লেভেলের কনসেপ্টটা বোরস অ্যাটমিক মডেলে পাওয়া যাচ্ছে। এখন এই এনার্জি লেভেলগুলোর মধ্যে যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয়, অর্থাৎ কোনো একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যদি ইলেকট্রন নেমে আসে বা নিচের থেকে ওপরের দিকে ইলেকট্রন যায়, তো দুটোকেই বলছি আমরা ইলেকট্রনিক ট্রানজিশন, ঠিক আছে। এবার এই ইলেকট্রনিক ট্রানজিশন যেটা হচ্ছে, এটা বিভিন্ন ধরনের হতে পারে, কারণ বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন লেভেলে ইলেকট্রন যেতে পারে। ধরো 3 নম্বর লেভেল থেকে 1 নম্বরে নেমে এলো, বা 5 নম্বর লেভেল থেকে 2 নম্বরে ইলেকট্রন নেমে এলো, যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে ইলেকট্রন আসতে পারে, যেতেও পারে। সেক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনের যে মুভমেন্টটা হবে, তার কারণে কতগুলো ট্রানজিশন হচ্ছে, এবং এই ট্রানজিশনগুলোকে কতগুলো আমরা সিরিজে ডিভাইড করতে পারি। এই সিরিজগুলোকে আমরা নাম দিয়েছি লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ। তো এইভাবে বিভিন্ন যে সিরিজগুলো তৈরি হচ্ছে, সেই সিরিজগুলোর নাম দেওয়া হয়েছে। নামটা কিসের ভিত্তিতে এবং কিভাবে ভাগ করছি সিরিজ, আমরা প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে যে ইলেকট্রনটা কোন লেভেলে এসে নামছে বা কোন লেভেল থেকে ওপরের দিকে যাচ্ছে, তার ভিত্তিতে আমরা সিরিজগুলোকে ডিভাইড করেছি। মনে করা যাক যে সমস্ত ট্রানজিশনগুলো 1 নম্বর সিরিজে 1 নম্বর লেভেলে নামছে, তাদেরকে সব লাইম্যান সিরিজ নাম দিয়েছি। বা 1 নম্বর থেকে অন্য কোনো লেভেলে যখনই ট্রানজিশন হচ্ছে, তাদেরকে লাইম্যান সিরিজ বলছি। একইভাবে যে ট্রানজিশনগুলোতে 2 নম্বরে ইলেকট্রন নামছে বা 2 নম্বর থেকে কোনো আপার লেভেলে ইলেকট্রন যাচ্ছে, তারা হচ্ছে বামার সিরিজ। একইভাবে যখন n=3 লেভেলে ইলেকট্রন নামবে বা n=3 থেকে ইলেকট্রন ওপরের দিকে যাবে, সেটা হবে প্যাসেন সিরিজের অন্তর্গত। তো এইভাবে বিভিন্ন সিরিজগুলোকে আমরা ডিভাইড করেছি বিভিন্ন ট্রানজিশনের ক্ষেত্রে। এবার এই সিরিজগুলোতে যে ট্রানজিশন হবে তার ওয়েভলেন্থ ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, এটাও বোরস থিওরি থেকেই পাওয়া যায়। এই ইকুয়েশনটাকে আমরা বলছি রিডবার্গ ইকুয়েশন।
যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে RHটাকে বলছে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট, যার একটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ট্রানজিশনের ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে পারবে। মনে করা যাক বামার সিরিজের একটা ট্রানজিশন হয়েছে, 2 নম্বর লেভেল থেকে 3 নম্বর লেভেলে ইলেকট্রনটা গেছে। তাহলে এই যে বামার সিরিজের ট্রানজিশনটা হলো 2 নম্বর থেকে 3 নম্বর লেভেলে, তাহলে n1 এর জায়গায় তুমি বসিয়ে দাও 2 আর n2 জায়গায় বসিয়ে দাও 3। তো n1 আর n2 ভ্যালু বসানোর পর কত ট্রানজিশনের ওয়েভলেন্থ পেয়ে যাবে। তো এভাবে করে যে কোনো ট্রানজিশনের ক্ষেত্রে কত ওয়েভলেন্থ সেটা আমরা ক্যালকুলেট করতে পারছি অ্যাকর্ডিং টু রিডবার্গ ইকুয়েশন। এবং আমরা দেখছি খেয়াল করে এই যে বিভিন্ন ট্রানজিশনগুলো প্রত্যেকের একটা পার্টিকুলার ওয়েভলেন্থ হয়। অর্থাৎ আমি যতগুলো ট্রানজিশন দেখব সেখানে আমরা প্রত্যেকটা ট্রানজিশনের একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ হয়। অর্থাৎ আমরা যতগুলো ট্রানজিশন পাবো প্রত্যেকটা ট্রানজিশনের একটা করে পার্টিকুলার ওয়েভলেন্থ আছে। অর্থাৎ বেশি ওয়েভলেন্থ এখানে হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম এখানে হওয়ার কোনো চান্স নেই। এখানে যে স্পেকট্রামটা আমরা পাবো সেটা হবে একটা লাইন স্পেকট্রাম। তো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারলাম যে অ্যাটমের স্পেকট্রাম একটা লাইন স্পেকট্রাম হয়, এবং সেটা বোরস থিওরি আমাদেরকে এক্সপ্লেন করলো। তাহলে আমরা আলোচনা করে নিই আমাদের বোরস থিওরি নিয়ে যেটুকু আমরা পড়লাম তার সাফল্য ও ব্যর্থতা, অর্থাৎ মেরিটস এবং ডিমেরিটসের পয়েন্টগুলো। আমরা বোরস থিওরি থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেলাম, এবং রাদারফোর্ডের থিওরি থেকে অনেকাংশে বোরস থিওরি ভালো। তো তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যেমন এক্সপ্লেন স্টেবল স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ পরমাণুর যে স্থায়ী গঠন সেটা এক্সপ্লেন করতে পারছে। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেটা আমাদের মডার্ন কনসেপ্ট অ্যাটমের, সেটা বোরস থিওরি থেকে স্টার্ট হচ্ছে। বোরস থিওরি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেরিট বলা যেতে পারে। কোয়ান্টাম থিওরি ইন্ট্রোডিউস হয়েছে প্রথম অ্যাটমিক স্ট্রাকচার। থার্ড পয়েন্টে বলছে যে লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করছে বোরস থিওরি। হ্যাঁ ঠিক, লাইন স্পেকট্রামের এক্সপ্লেনেশন বোরস থিওরিতে আমরা পাচ্ছি। হ্যাঁ, কেন লাইন স্পেকট্রাম অ্যাটমের তৈরি হয়। এছাড়া রেডিয়াস, ইলেকট্রনের এনার্জি প্রভৃতি সম্পর্কেও খুব ভালো মতো ধারণা দিতে পারছি আমাদের বোরস থিওরি। ঠিক আছে, একদম ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা বোরস থিওরি থেকে, রেডিয়াস কত হবে, এনার্জি কত হবে কোনো ইলেকট্রনের কোনো একটা অরবিটে যখন ঘুরছে। এছাড়া কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি লেভেলসগুলো পাচ্ছি আমরা, রিডবার্গ কনস্ট্যান্টটা পাচ্ছি। তো এগুলো বলা যেতে পারে বোরস থিওরির মেন মেরিটসগুলোর মধ্যে। তো এগুলো বোরস থিওরি থেকে আমরা পেলাম, কিন্তু সব পেলেও অনেক কিছু পাওয়া হয়নি বোরস থিওরি থেকে। বেশ কয়েকটা পয়েন্ট মিস করে যাচ্ছে বোরস থিওরি। তো এবার আমরা চলে আসবো সেই পয়েন্টগুলোতে, অর্থাৎ ডিমেরিটস অফ বোরস থিওরি প্রথম পয়েন্টে। যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বোরস থিওরির যে মডেল, অর্থাৎ সেটা 2 ডাইমেনশনাল মডেল, সেটা কোনো 3 ডাইমেনশনাল মডেল নয়। তো তার ফলে অ্যাটমের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সেটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারেনি বোরস থিওরি। এটাকে একটা আমরা ব্যর্থতা বা ডিমেরিট হিসাবেই ধরব। এছাড়া আরেকটা প্রবলেম কোথায়, আমরা এখানে স্পেকট্রাম এক্সপ্লেন করছি যেটা, অর্থাৎ ইলেকট্রনের যে স্পেকট্রাম এক্সপ্লেনটা করতে যাচ্ছি, বিভিন্ন যে টাইপগুলো রয়েছে, অর্থাৎ হিলিয়াম প্লাস হোক বা লিথিয়াম 2+, এই 1 ইলেকট্রন সিস্টেমগুলোর ক্ষেত্রেই আমরা স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারি। আদার যে সিস্টেমগুলো আছে সেক্ষেত্রে এই বোরস থিওরি অ্যাপ্লিকেবল হয় না। মানে ধরো তোমার কাছে হিলিয়াম অ্যাটম রয়েছে, তো হিলিয়াম অ্যাটমের তুমি স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারবে না ইউজিং বোরস থিওরি, বিকজ ওখানে 2টো ইলেকট্রন আছে। তাহলে তোমার যে সমস্ত অ্যাটমস বা আয়ন্সে একটা ইলেকট্রন আছে তাদের স্পেকট্রাম তুমি এক্সপ্লেন করতে পারবে ইউজিং বোরস থিওরি। এছাড়া আরেকটা প্রবলেম যেটা আমরা বোরস থিওরিতে পরবর্তীকালে পেয়েছিলাম, দ্যাট ইজ স্পেকট্রাম আরও মডিফাই যখন হলো, দেখা গেল যে স্পেকট্রামের মধ্যে আরও অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম লাইন রয়েছে। পরবর্তীকালে যখন আরও
স্পেকট্রোমিটার উন্নত হলো, এই ব্যাপারটা লক্ষ্য করা গেল যে আরও ছোট ছোট লাইন আছে যেগুলো খুব কাছাকাছি প্লেসড। তো সেই লাইনগুলো কেন আসছে, কিভাবে স্পেকট্রামের মধ্যে আসছে, তার কোনো এক্সপ্লেনেশন বোর থিওরি দিতে পারছেন। তো এটাকে আমরা বললাম ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাম, অর্থাৎ যে ছোট ছোট লাইনগুলো পাচ্ছি খুব ক্লোজলি, সেই লাইনগুলোকে বলছি আমরা ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাম বোর থিওরি এক্সপ্লেন করতে পারেনি। এটা একটা ফল্ট বলা যেতে পারে বোর থিওরি। এছাড়া জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট এগুলো এক্সপ্লেন করতে পারে না বোর থিওরি। এছাড়া হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপালের সাথেও অনেকটা কন্ট্রাডিক্টরি যায় আমাদের বোর থিওরি। তো সেই ক্ষেত্রে আমাদের বোর থিওরি বেশ কিছু ডিমেরিট থাকছে, তবুও আমরা যেটুকু অ্যাডভান্টেজ পেলাম রাদারফোর্ডের থিওরির থেকে, অর্থাৎ আমরা পেলাম ফিক্স রেডিয়াস, ফিক্স এনার্জি লেভেল, হ্যাঁ, আমরা কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লিকেশন পেলাম, এই মেরিটসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তবে যে ডিমেরিটসগুলো রয়েছে, যে ব্যর্থতাগুলো রয়েছে, সেগুলোকে আমরা পরের মডেলগুলোতে কাটানোর চেষ্টা করব। অর্থাৎ পরে যে অ্যাটমিক মডেলগুলো আসছে আমরা পড়বো এরপর, সেই মডেলগুলোতে আমরা দেখব যে এই প্রবলেমগুলোকে অনেকটা কাটিয়ে ওঠা হয়েছে। তো বোর থিওরির বেশ কিছু ইম্পর্টেন্স আছে, আবার বেশ কিছু সমস্যাও আছে। তো আমরা এই ভিডিওতে আমরা বোর থিওরি সম্পর্কে ডিটেলে জানলাম, এর মেরিট ডিমেরিট ডিসকাশন করলাম। তোমাদের আশা করি হয়তো ভালো লেগেছে আলোচনাটা। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরপরে আমি এই টপিকের উপর আরও ভিডিও তোমাদের দেব, সেইগুলো তোমরা অবশ্যই দেখবে। এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং।